প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি গতকাল জাতীয় বাজেট প্রকাশিত হয়েছে, পেশ করা হয়েছে এবং এখন বর্তমান আজকের এই সকালে সবার আলোচনার যে বিষয় সেটি হচ্ছে কেমন হলো বাজেট। এবং এই স্বাস্থ্য খাতের এই সংস্কারের এই সময়ে এবং প্রতিটি খাতের সংস্কারের সময়ে এটি আরও ভীষণ আলোচিত যে সংস্কার কমিশনের রিপোর্টের পর বাজেটে এর কোনো পরিবর্তন এসেছে কিনা, তার কোনো প্রভাব পড়েছে কিনা। যেহেতু সুরক্ষায় প্রতিদিন স্বাস্থ্যের বিষয়ে নানান কথা বলে এবং একই সঙ্গে শুধুমাত্র রোগ বালাই নয়, স্বাস্থ্য সেক্টরের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য অর্থনীতি নিয়েও কিন্তু আমরা যথেষ্ট আলোচনার সুযোগ রাখি এবং সেই ক্ষেত্রেই আমরা আজকে আলোচনায় আসতে চাই যে কেমন হলো স্বাস্থ্য বাজেট। সমগ্র বাজেটের প্রেক্ষাপটে স্বাস্থ্য বাজেটের যে বরাদ্দটি রয়েছে সেটি আসলে কতখানি আমাদের জন্য আশা ভরসার জায়গা হয়ে দাঁড়াবে এবং এই সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে তার সাথে কতখানি সমন্বয় করতে পারবে, এই সবগুলো আলোচনায় আজকে আমরা আছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতিবিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আহ্বায়ক অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ। আপনাকে স্বাগত ডক্টর হামিদ। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকের এই সকালে, বৃষ্টি স্নাত সকালে, আমরা চারদিকেই যে গরম যে আলোচনা সেটি হচ্ছে বাজেট কেমন হলো এবং আমাদের মূল জায়গাটি হচ্ছে যে স্বাস্থ্য বাজেটের যে পরিবর্তন আমরা প্রত্যাশা করেছি গত স্বাধীনতার পরবর্তী সময়ে। প্রতি বছরই আমরা প্রত্যাশা করি যে স্বাস্থ্য খাতের গুরুত্বটি বাড়বে। সবাই বলেন যে স্বাস্থ্য খাতটি ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থনীতির যে চাকাটি সচল করা দরকার সেই জায়গাটিতে কিন্তু সবাই নীরব, একই রকম রয়ে গেছে এবং আমরা তার প্রতিফলন এই বাজেটও দেখেছি যে মোট বাজেটের 5.3% বরাদ্দ হয়েছে, যেটি গত বছরের তুলনায় হয়তো 501 কোটি টাকা বেশি। গত বছর ছিল 41,407 কোটি টাকা, সে এবছর 41,908 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা অলমোস্ট সিমিলার, একই রকম স্বাস্থ্য খাতের বাজেট। আপনার অনুধাবনটি কি এইবারের স্বাস্থ্য খাতের যে বরাদ্দটি নিয়ে? দেখুন, আপনার প্রতিবেদনে যেরকম উঠে আসলো যে আমরা বাজেট পেয়েছি এবং সেটা একটু বেশি পেয়েছি গত বছরের তুলনায় 501 কোটি টাকা। সেটা পার্সেন্টেজ হিসাব করলে গত বছরের তুলনায় 0.1%, গত বছর 5.2% ছিল, এবার 5.3%। তো একটা কিছুটা স্বস্তির জায়গা যেটা, সেটা হচ্ছে যে পার্সেন্টেজ হিসাবে কমে নাই এবং 5%-এর উপরে আছে। সেটা একটা ধরেন যে একটা কনসিস্টেন্সি আছে যে স্বাস্থ্যের বাজেট। এটা আমরা আগেও বুঝতে পারছিলাম বা বিভিন্ন আলোচনায় এসেছে যে স্বাস্থ্যের বাজেট গত বছরের তুলনায় কমবে না, যদি বাড়ানো সম্ভব না হয় তাহলে কাছাকাছি থাকবে আর কি। এবছরের বাস্তবতাটা আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থার ভিতর দিয়ে দেশ পরিচালনা করছে, সরকারের রেভিনিউ আর যে জায়গাটা, সে জায়গার অবস্থাও আমরা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন, এগুলো আমাদের জানা আছে, কারণ ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের উপরেই বাজেটের যে ডিস্ট্রিবিউশন সেটা আসে আর কি। হ্যাঁ, তো সামগ্রিকভাবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারের গুরুত্ব কমে যায়নি, কমে যায়নি, বরং যেটা ছিল সেটার কাছাকাছি আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি থাকতে পারে। আমরা যদি প্রেক্ষাপটটা এইভাবে দেখি যে ধরেন যে বাজেটের দুটো অংশ, একটা উন্নয়ন আর একটা হচ্ছে যে পরিচালন, ডেভেলপমেন্ট এবং অপারেশন আমরা যেটা বলে থাকি। এই বছর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের আমরা আবার দুটো অংশ আমরা জানি, একটা হচ্ছে যে সেক্টর প্রোগ্রাম যেটা অপারেশন প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হয়, আরেকটা হচ্ছে যে ডিসক্রিট বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়, বড় বড় প্রজেক্ট নেওয়া হয়, এটা উন্নয়নের পার্ট। তো এবার যেহেতু সেক্টর প্রোগ্রামটা নাই, সেটাকে ক্যান্সেল করা হয়েছে, সো তার পরিবর্তে যে ক্লাস্টার ভিত্তিক ডিপিপি তৈরি করা হচ্ছে, যেমন স্বাস্থ্যের হয়তো স্বাস্থ্য অধিদপ্তরে এক বা একাধিক ডিপিপি হবে, মেডিকেল এডুকেশন এরকম হবে। সো সেই জায়গায় এই পার্টটা আছে যে ডিপিপিতে যে টাকাটা লাগবে আগামী অর্থ বছরে খরচ করার জন্য, সেটা নিশ্চয়ই সরকার সেটা বরাদ্দ আছে। এবং আমরা দেখতে পেয়েছি যেটা, সেটা হলো সরকারের যে সমস্ত প্রজেক্টগুলো ছিল
ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো ছিল, বিশেষ করে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, চিটাং মেডিকেল ইউনিভার্সিটি, সিলেট মেডিকেল ইউনিভার্সিটি, এরকম বড় বড় কিছু প্রজেক্ট যেটা আগেই ছিল, আগের গভর্নমেন্টের আমলেই নেওয়া হয়েছিল বা এটা কন্টিনিউয়াসলি চলছিল, সেটা ধারাবাহিকতা রক্ষার জন্য কিন্তু বাজেট দিয়েছে, সেখানে কিন্তু বাজেট কাট করে নাই। তো এইরকম যে সমস্ত প্রজেক্টগুলো চলমান ছিল সেটার জন্য কিন্তু ডেভেলপমেন্টের বাজেট আছে। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়নি, তাহলে সেই জায়গায় ডেভেলপমেন্ট বাজেটের অংশটা কমে গেছে। তাহলে বাড়লো কোথায়? যেহেতু আমাদের পরিমাণটা একই রকম বা তার থেকে একটু বেড়েছে, তাহলে জোরটা দিয়েছে হচ্ছে যেটা পরিচালন বাজেটে। তাহলে পরিচালন বাজেটে যেহেতু এটা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস, তো রেগুলার অ্যাক্টিভিটিসের আমাদের অনেক গ্যাপ আছে, সেই গ্যাপগুলো পূরণ করতে, সাপোজ আমাদের অনেক পোস্ট খালি আছে বিভিন্ন পজিশনে, একদম উপর থেকে নিচে পর্যন্ত ক্লিনার পর্যন্ত পোস্টগুলো খালি আছে, তাহলে এই জায়গাগুলোতে যদি নিয়োগ দেওয়া যায়, সেটার কথা কিছুটা এসেছে বাজেটে, যে তারা বেশ কিছু নিয়োগ দিবে এবং স্পেশাল বিসিএস এর কথা বা তড়িৎ নিয়োগের কথা যেটা এসেছে। তাহলে এই জায়গাগুলোতে ভালো যে এইগুলো দরকার, কারণ আমাদের আলটিমেটলি যে আইটেমগুলো আছে সেটাকে যদি আমরা পরিচালনা না করতে পারি, তাহলে নতুন বড় পরিকল্পনা করলাম সেটা দিয়ে তো হচ্ছে না। তাহলে সেই জায়গাগুলোতে আমার মনে হয় গুরুত্বটা এখানে এসেছে, সেটা একটা স্বস্তির জায়গা যে না, যে বাজেট যে অ্যাক্টিভিটিসগুলো চলছে সেই জায়গাগুলোতে বাজেট কন্টিনিউটি রাখে এবং কোনো কোনো ক্ষেত্রে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এইটা একটা ভালো জায়গা। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাজেট আমরা ধরেন যে প্রস্তাব করা হলো এই প্রায় 42,000 কোটি টাকার বাজেট, এটা একদম কম না, মানে আমরা টাকার অঙ্কে কিন্তু এটা একদম কম না। তো সেই বাজেটটা আসলে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, সেই জায়গাটাই হচ্ছে যে আমাদের একটি বড় চ্যালেঞ্জ। আমি সেই প্রসঙ্গটা আপনার কাছে আসবো, তার আগে একটু আসতে চাই যে আমরা দেখেছি যে জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন একটি রিপোর্ট পেশ করেছেন গত মাসের শেষের দিকে, এবং সেখানে প্রত্যেক দলমত নির্বিশেষে সবাই উল্লেখ করেছেন যে জিডিপির অ্যাটলিস্ট বেশ বড় একটা অংশ 5% এবং গ্রস বাজেটের 15% সেখানে বরাদ্দ, ক্রমান্বয়ে বরাদ্দ বাড়ানোর জন্য, এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের অনেকগুলো দিক সেখানে তারা সর্বজনীন প্রাইমারি হেলথ কেয়ার বা প্রাথমিক স্বাস্থ্যসেবা, এর জন্য বড় একটি বাজেটের কথাও সেখানে উল্লেখ রয়েছে। সেই কমিশনের রিপোর্ট কি বাজেটে কোনোভাবে প্রতিফলিত হয়েছে কিনা? দেখুন, আমাদের দেশে বাজেট গতকাল ধরেন যে এটা প্রকাশ করা হলো বা অ্যাপ্রুভ করা হলো, এবার এটার প্রক্রিয়া আমরা কখন শুরু হয় জানি, এটা মার্চ এপ্রিল থেকে বাজেট তৈরির প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, জোরে সোরে শুরু হয় আর কি, যে মার্চ এপ্রিল থেকে, তার আগের থেকেও কিন্তু অ্যাক্টিভিটিসগুলো চলতে থাকে। আর সংস্কার কমিশনের রিপোর্টটা দিয়েছে 5th মেতে, এবং ধরেন যে 2রা জুনে এইটা প্রকাশ করলো। এবং এটা ধরেন যে বাজেট যেটা হয়, রাষ্ট্রীয় বাজেট আমাদের সবাই ধারণা আছে যে আগে অ্যাক্টিভিটিস পরিকল্পনা করতে হয়, প্রোগ্রামের পরিকল্পনা করতে হয়, সেই প্রোগ্রামগুলো বিভিন্ন পর্যায়ে অ্যাপ্রুভ করতে হয়। সাপোজ ডিজি হেলথ যদি কোনো পরিকল্পনা করে যে তারা 5,000 ডক্টর নেবে বা নার্স নেবে, সেই পরিকল্পনা করার পরে সেই ফাইলটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাপ্রুভালের পরে সেটা মোপাতে যেতে হয়, মিনিস্টার অফ পাবলিক অ্যাফেয়ার্সে যেতে হয়, ওনাদের অ্যাপ্রুভালের পরে তারপরে এটা যেতে হয় ফাইন্যান্সে। আবার যদি বড় প্রজেক্ট হয় তাহলে ডিপিপি করতে হয়, সেটা প্ল্যানিং কমিশন, প্ল্যানিং মিনিস্ট্রি, এটা হয়ে একনেক পর্যন্ত যেতে হয়। তার মানে দিজ আর দ্য প্রোগ্রাম। সো এই প্রোগ্রাম বা অ্যাক্টিভিটিসগুলো যদি না নেওয়া হয় তাহলে তার এগেনস্টে বাজেট রাখার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু 5th মেতে এই কমিশনের রিপোর্ট হলো, তাহলে সেই যে কমিশনের রিপোর্ট কোন আইটেমটা বাস্তবায়ন করা হবে সেইটার ডিজাইন এবং সেটার জন্য যে ইনপুটগুলো লাগবে, লাইন আইটেম লাগবে, সেইগুলোর অ্যাপ্রুভালের করার তো সুযোগ হয়নি। মানে এখনও তো রাষ্ট্র সিদ্ধান্ত নেয়নি যে সংস্কার কমিশনের কোন অংশটা বাস্তবায়ন করবে, তাই না? সেটা তো আমি মোটা দাগে বড় যে রিপোর্টের মানে সুপারিশের কথাটা বলা হয়েছে সেখানে নেয়নি। বাট সংস্কার কমিশন আবার অনেক ছোট্ট ছোট্ট জিনিসের কথা বলেছে, সিস্টেম স্ট্রেনথেনিংয়ের জন্য অনেক কিছু বলেছে। যেমন সংস্কার কমিশন বলেছে যে শূন্য পদে লোক নিয়োগ করতে হবে, তাহলে শূন্য পদে লোক নিয়োগ করতে হবে, তাহলে এখানে কিন্তু বাজেটে শূন্য পদে লোক নিয়োগ করার কথা কিন্তু বলা হয়েছে। তাহলে সেই কনটেক্সটে আমরা বলতে পারি যে সংস্কার কমিশনের ওই অংশটা কিন্তু এখানে রিফ্লেক্টেড হয়েছে। আমরা হয়তো প্রত্যাশা করি যে পরবর্তী বাজেটের ক্ষেত্রে হয়তো সেটি পূর্ণ প্রতিফলন করার সুযোগ থাকবে, কতখানি হবে সেটি এখন বলা মুশকিল, কিন্তু করার সুযোগ থাকবে। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লোক
আমরা যে পরিসংখ্যানটা জানি স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা যতটুকু প্রস্তাব করা হয় রিভাইজের সময় তার প্রায় 1/4 বা 1/3 এইটাকে উইথড্র করে নেওয়া হয়। আবার যতটুকু আমরা এই উইথড্রর পরেও থাকলো, আমরা তার দেখা যাচ্ছে 1/3ও বাস্তবায়ন করতে পারছি না। দ্যাট মিনস আমরা যে টোটাল যে বাজেট পাই তার 50 থেকে 60% ক্ষেত্র বিশেষ 70% বাস্তবায়ন করতে পারি। তার মানে প্রায় 40 থেকে 40%, 30 থেকে 40% আমরা বাস্তবায়ন করতে পারি না। তাহলে এই জায়গাটায় আমাদের গুরুত্ব দিতে হবে। ধরেন যে সরকার যদি চালাকি করত, যে না কোভিডের সময় যেটা হয়েছিল যে রেগুলার একটা বাজেট দেওয়া হয়েছিল এবং তার সাথে একটা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল কোভিডের ভ্যাকসিন, পিপি এবং অন্যান্য সরঞ্জাম কেনার জন্য। রাষ্ট্র এখানে কিন্তু যেটা করতে পারত সেটা হচ্ছে যে ঠিক আছে, যে 41,000 কোটি টাকার বাজেট, দিজ আর দ্য রেগুলার অ্যাক্টিভিটিজ অ্যান্ড রেগুলার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ, বাট রাষ্ট্র আরো 20,000 কোটি টাকা রেখে দিল থোক হিসেবে, যদি স্বাস্থ্যের দরকার হয় তাহলে সেখান থেকে খরচ করতে পারবে। এই ধরনের হয়তো মানে সরকার এই ধরনের একটা পরিকল্পনা করতে পারতেন। কিন্তু আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে একটু মনে রাখতে হবে যে এই যে এই 7,90,000 কোটি টাকা যে বাজেট সরকার দিল, বা আগেও এরকম বড় বাজেট এসেছে, হ্যাঁ, আসলে সরকার রেভিনিউ থেকে কতটুকু আসবে? এই রেভিনিউ থেকে 50-60%-এর বেশি আসবে না। তার মানে বাকি টাকাটা কিন্তু সরকারকে ধার করতে হবে, এবং এই ধারটা কিন্তু সুদে ধার করতে হবে, এবং সেই সুদের অংশ কিন্তু পরিশোধ করতে হবে। আপনি দেখেন যে বাজেটের এই যে স্লাইসগুলো যদি আমি দেখি, তাহলে সুদ পরিশোধ বাবদ যে অংশটা যাবে সেটাই কিন্তু সবচেয়ে বড় অংশ। তার মানে সরকার যখন বাজেট দেয় তখন হচ্ছে যে ওই মিনিস্ট্রির সক্ষমতা বিবেচনা করে যে ওই মিনিস্ট্রি আসলে কতটুকু খরচ করতে পারবে। কেন স্বাস্থ্যের থেকে বেশি অংশ প্রতি বছর কেটে নেওয়া হচ্ছে এই কারণে, কারণ 6 মাস বা 7 মাস বা 8 মাস পরে যখন রিভিউ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে স্বাস্থ্য হয়তো 25% খরচ করছে, তার বাকি আছে 5 মাস বা 6 মাস হাতে, সে 25% খরচ করছে, বাকি 6 মাসে তো সে 80%-70% খরচ করতে পারবে না। তখন সরকার যেটা দেখে সেটা হচ্ছে যে আমাকে তো ধার করে টাকা এনে দিতে হচ্ছে, তা ও খরচ না করতে পারলে আমাকে তো ফেরত আমার ওই সুদ দিতে হবে ওই টাকার। সো বরং যেহেতু আর প্রোগ্রেস ভালো না, সে ওইখান থেকে কেটে নেওয়া। আমি বুঝতে পেরেছি, মানে এটা একটা রিভিউ হয়। আমার আসলে প্রশ্ন ছিল যে এখানেই যে আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন চাহিদা রয়েছে, ভীষণ চাহিদা রয়েছে। আমরা দেখছি যে সরকারি হাসপাতালগুলোতে যথাযথ সেবার ক্ষেত্রে অনেকেই বঞ্চিত হচ্ছে, বা অপ্রতুল সেবাটি অনেক ক্ষেত্রেই, যে অনেকেই দরিদ্র থেকে দরিদ্র মানুষ সেই সেবাটি অর্জন করতে পারছে না। অথচ বাজেটে আমরা দেখছি এর বিপরীত চিত্র, যে আসলে ক্যাপাসিটি, যে খরচ করার যে সক্ষমতা, সেটি তৈরি করা কঠিন হয়ে যাচ্ছে। এই উন্নয়ন বাজেট ফেরত যাচ্ছে, দেখা যাচ্ছে যে 40%, 60 বা 50% বছর শেষে ফেরত যাচ্ছে। এই জায়গাটা, এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কিছু প্রস্তাবনা আমরা শুনতে চাই এই ব্যাপারে। দেখুন, আমরা যদি বলি যে বাজেট পাওয়ার ক্ষেত্রেও যেরকম স্বাস্থ্য মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ আছে, যে স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে যা দরকার সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় সেই রিফ্লেকশনটা চাইতে পারছে কিনা, দ্যাট মিনস দরকার। সাপোজ যদি যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এখন বিভিন্ন পজিশনে যে পোস্টগুলো খালি আছে, জি হ্যাঁ, একদম উপরের পজিশন থেকে শুরু করে একদম ড্রাইভার, ক্লিনার পর্যন্ত হিউজ নাম্বার অফ পোস্ট খালি আছে। তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন পোস্ট দূরের কথা, অন্তত যদি এই শূন্য পোস্টগুলো যদি রেগুলার ভিত্তিতে নিয়োগ দিতে পারতো, পূরণ করতে পারতো, তাহলে তো হসপিটালে গেলে অন্তত রোগীরা এই ডাক্তারদের একটা কনসালটেশন যেটা, সেটা টাইমলি পেত এবং এডুকেট অ্যামাউন্ট অফ পেত, তাই না? তার মানে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেন যে এই জায়গায় হয়তো আমাদের অ্যাপেক্স মিনিস্ট্রি যেগুলো আছে, দ্যাট মিনস মোপা, ফাইন্যান্স, প্ল্যানিং যেগুলো আছে, সেইগুলোকে হয়তো তাদের যে অ্যাডভোকেসি পাওয়ার, সেই অ্যাডভোকেসি পাওয়ার দিয়ে তাদেরকে হয়তো কনভিন্স করতে পারে না যে লোক স্বাস্থ্যের জন্য বেশি বাজেট দরকার, কারণ এই সমস্ত পজিশনগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা দেখছি কোনো হেলথ কমপ্লেক্স বা কোনো জায়গায় 1-2 জন 3 জন ডাক্তার চলছে। তাহলে এখানে দেখেন যে কিছু বিষয় আছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে সেটা অ্যাপ্রুভাল দিতে পারে, বাট সেইটার অ্যাপ্রুভাল দিলেও সেটার আলটিমেটলি ফাইন্যান্সে যেতে হয়, মোপাতে যেতে হয়, কারণ আলটিমেটলি ফাইন্যান্সে যে মেটা। ধরেন যে আপনি সাপোর্ট স্টাফের
সাপোর্ট স্টাফ নেবেন, এই যে সব জায়গায় ধরেন যে 13 গ্রেড থেকে আপনার 20তম গ্রেড পর্যন্ত যেগুলো সেগুলো আপনার নেওয়া হচ্ছে যে ইয়েতে আউটসোর্সিং কোনো সলিউশন না, আউটসোর্সিং কোনো ভালো ফল দিচ্ছে না। এখানে যেটা উচিত এবং সংস্কার কমিশনও বলেছে রাইটলি যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত পজিশনে পুরোপুরি নিয়োগ দিতে হবে, পার্মানেন্ট নিয়োগ দিতে হবে এবং সেটা পোস্টিং ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে রেগুলার ভিত্তিতে উইদিন ডিস্ট্রিক্ট or ডিভিশন, স্বল্প দূরত্বের ভিতরে দিতে হবে যাতে এখানে শৃঙ্খলা ফিরে আসে। সো সেই পোস্টগুলো যদি পূরণ করা হয় তাহলে এই পোস্টগুলো পূরণ করতে গেলেও কিন্তু মোপার পারমিশন লাগবে, ফাইন্যান্সের আলটিমেটলি অর্থের পারমিশন লাগবে এবং কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং মিনিস্ট্রির পারমিশন লাগতে পারে। তাহলে এই জায়গাগুলোতে একদিকে যেমন স্বাস্থ্য এই অ্যাডভোকেসিগুলো করতে পারছে না, অন্যদিকে এই অ্যাপেক্স মিনিস্ট্রিগুলো কিন্তু বোঝে না যে স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে রুগী হসপিটালে যাচ্ছে, তাহলে রুগী প্রথম তো সে ডাক্তারকে দেখাবে এবং তার প্রেসক্রিপশনটা পাবে, দ্যাট মিনস ডায়াগনস্টিকটা সঠিক মতো পাবে। তারপরে দ্যাট মিনস ডাক্তার দেখানোর জন্য তাহলে ডাক্তার বা নার্স বা অন্যান্য স্টাফ থাকতে হবে সাফিসিয়েন্টলি, সেটা হসপিটালে নাই পোস্টগুলো ভ্যাকেন্ট থাকার জন্য। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এই রোগ নির্ণয়ের সাথে আরও যে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত সেটা ডায়াগনোসিস। তাহলে ডায়াগনোসিসের জন্য আপনার প্রথমে পার্সন থাকতে হবে, যে মেডিকেল টেকনোলজিস্ট থাকতে হবে, ইকুইপমেন্ট থাকতে হবে, তার রিয়েজেন্ট থাকতে হবে এবং এই ইকোসিস্টেম চালানোর জন্য যে ব্যবস্থাপনা সেটাও থাকতে হবে। সেই জায়গায় ঘাটতি রয়েছে। তাহলে সেই জায়গাটা স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চাইতো যে আমার রোগীরা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে চলে যাচ্ছে, তাদের আউট অফ পকেট পেমেন্ট হচ্ছে, আমাকে এই মেডিকেল টেকনোলজিস্টের এই শূন্য পোস্টগুলো পূরণ করা হোক। ছোট একটি পোস্টের জন্য বড় একটি কাজ থেমে আছে, রাইট, পূরণ করা হোক। তো সেই অ্যাডভোকেসিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় যে শক্তভাবে করবে এটা কখন দেখা যাচ্ছে হাইকোর্টের বাধার জন্য হচ্ছে না, কেস ঝুলতেছে, এটা কোনো সমস্যা দেখা যাচ্ছে মোপা পারমিশন দিচ্ছে না, এটা আলটিমেটলি কখন দেখা যাচ্ছে যে ফাইন্যান্স পারমিশন দিচ্ছে না, যেহেতু অর্থের বিষয় আছে। তাহলে এই বিষয়গুলো সেম অ্যাজ মেডিসিন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আমরা জানি যে সরকারি হসপিটালে যে রোগীরা পুরোপুরি মেডিসিন পায় না, তাদের বাইরে থেকে কিনতে হয় এবং ইমপেশেন্ট থেকে পুরোপুরি মেডিসিনটা পায় না, আউটডোরে তো দূরের কথা, তাই না? তাহলে সেই জায়গায় শৃঙ্খলা আনার জন্য এখানে বাজেট বৃদ্ধি এবং ডিসপেন্সিং মেকানিজম, এটা যে সাপ্লাই চেইনে যে নানা রকমের প্রবলেম আছে ডিসিএল থেকে শুরু করে, সেগুলোর জন্য যদি স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ সময় মতো নেয় এবং সেগুলো প্রয়োজনে অ্যাপ্রুভাল সাপেক্ষ অন্যান্য মিনিস্ট্রি থেকে সেই কাজগুলো যদি করে, তাহলে কিন্তু বাজেট প্রাপ্তির সুযোগ আছে। তাহলে এই জায়গাগুলোতে হাত না দিয়ে আমরা যদি এমনি শুধু চিৎকার চেঁচামেচি করি, তাহলে সেই বাজেট পেয়েও লাভ হবে না আর দিয়েও লাভ হবে না। আমি যদি আপনার কোয়েশ্চেনে ফিরে আসি, যে কোয়েশ্চেনটা আপনি করছিলেন যে বাজেট তাহলে কিভাবে খরচ সক্ষমতা বাড়ানো যায়, এই সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের যেটা জানতে হবে যে তাহলে ব্যারিয়ারগুলো কোথায়, এটার ব্যারিয়ারগুলো কোথায়। প্রথম ব্যারিয়ার যেটা, সেটা হচ্ছে যে আমাদের নিয়ম কানুনের কিছু ব্যারিয়ার আছে। বিশেষ করে আমরা যদি অ্যানালিসিস করি যে স্বাস্থ্য বাজেটের কোন অংশটা আমরা খরচ করতে পারছি না, মূলত যে অংশটা খরচ করতে পারছি না, আমরা যেটা বললাম যে একটা হচ্ছে উন্নয়ন বাজেট, একটা হচ্ছে অপারেটিং বাজেট, মানে পরিচালন বাজেট। আমি যদি আগে পরিচালন বাজেটে আসি, তাহলে পরিচালন বাজেটে যে অংশটা খরচ করতে পারি না সেটা হচ্ছে কেনাকাটা সংশ্লিষ্ট যে অংশটা। আপনার বেতন ভাতা যে অংশটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রিপেয়ার মেইনটেনেন্স সেটা অনেকটা খরচ হয়ে যায়, কিন্তু কেনাকাটা সংশ্লিষ্ট যে বিষয়টা সেটা খরচ করতে পারে না। তাহলে এখানে প্রবলেমটা কোথায়? এখানে আমি মনে করি যে প্রবলেমটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে যে সমস্ত অ্যাপেক্স মিনিস্ট্রি আছে সেই জায়গায়ও আছে, কারণ ওখানে নিয়ম কানুনের বিষয় আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে যে অংশটা, দ্যাট মিনস সচিবালয় ভিত্তিক যে প্রশাসনটা, সেখানেও প্রবলেম আছে। আমাদের ডিজি হেলথ ভিত্তিক যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটাও আছে, এবং মাঠ পর্যায়ে যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো আছে হসপিটাল লেভেলে, সেই জায়গায় প্রবলেমটা আছে। প্রথমটা যদি আমি বলি যে আমাদের যে প্রকিউরমেন্ট পলিসি যেটা রয়েছে, প্রকিউরমেন্ট অ্যাক্ট বা প্রকিউরমেন্ট রুল যেটা বলি, এই রুল এটা স্বাস্থ্য খাতের জন্য আসলে ইউজার ফ্রেন্ডলি না। কেন ইউজার ফ্রেন্ডলি না? কারণ স্বাস্থ্য খাতে হাজারো খুচরা জিনিসপত্র কিনতে হয়। আপনি ওষুধ মানে তো একটা কমোডিটি না, এখানে হাজারো টাইপের ওষুধ, তার লেভেল, তার ডোজ, তার মেনি কিছু আর কি। হ্যাঁ, তো এই ধরনের একটা জটিল খাতকে সাধারণ একটা প্রকিউরমেন্ট রুল দিয়ে এটা কিন্তু করা যায় না, কমন একটা প্রকিউরমেন্ট রুল দিয়ে করা যায় না। এটা দরকার ছিল স্বাস্থ্য খাতে প্রকিউরমেন্ট রুলকে আলাদা করা বা এখানে ত্বরান্বিত করা, এবং যে আমলাতান্ত্রিক জটিলতা এর মধ্যে রয়েছে সেটাকে কমিয়ে আনা। তাহলে এই জায়গায় কিন্তু তাহলে এটা কেন করতে পারছে না? এটা করতে পারছে না এই কারণে যে স্বাস্থ্য বাংলাদেশ সিভিল সার্ভিসের পার্ট। স্বাস্থ্য বাংলাদেশ সিভিল সার্ভিসের পার্ট হলে সিভিল সার্ভিসের সবখানে যে প্রকিউরমেন্ট পলিসি রুলস বা অন্যান্য
কেনাকাটার যে সমস্ত বিষয় আছে বা ক্ষমতায়নের যে বিষয় আছে সেইগুলো এখানেও প্রযোজ্য হয়ে যাচ্ছে। সো স্বাস্থ্য এখানে হাত বাঁধা এই জায়গায় করতে পারছে না। অন্যদিকে আসেন সেটা হচ্ছে যে আমাদের সচিবালয় ভিত্তিক যে অ্যাডমিনিস্ট্রেশনটা এবং আমরা ডিজি হেলথ ভিত্তিক অ্যাডমিনিস্ট্রেশনটা, এই দুটো অ্যাডমিনিস্ট্রেশনের লেভেল অফ এডুকেশন এবং লেভেল অফ এক্সপিরিয়েন্স, টাইপ অফ এক্সপিরিয়েন্সের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। আমরা জানি সচিবালয় যে অ্যাডমিনিস্ট্রেশনটা সেটা তারা জেনারেল ম্যানেজমেন্টটা ভালো বোঝে, কারণ তারা জীবনের শুরু থেকে বিভিন্ন ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটিসগুলো শিখে আসছে, অ্যাডমিনিস্ট্রেশনগুলো শিখে আসছে, গুড। বাট তাদের হেলথের জ্ঞানটা নাই, ব্রডলি যে হেলথের জ্ঞানটা সেটা তাদের নাই, সেই লেখাপড়াটাও নাই, সেই জ্ঞানটাও থাকতে, সেই এক্সপিরিয়েন্সটাও নাই। তাহলে ডিজি হেলথ ভিত্তিক যেটা আছে সেটা হচ্ছে যে তাদের হেলথের জ্ঞানটা আছে, বাট তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞানটা নাই। কারণ এরা সরাসরি যাচ্ছে, দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ থেকে প্রফেসর অমুক যাচ্ছে, তো তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান নাই। সো এই জায়গায় দেখা যাচ্ছে যে মিসম্যাচ হচ্ছে, যে ফাইল চালাচালি, ভাষা বোঝা, এই যে দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া বা ডিজি হেলথ যেটা চাচ্ছে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় উইদাউট এনি আর্গুমেন্ট সেটাকে মেনে নেওয়া বা এই ডিসিশনের সময় একসাথে কাজগুলো করা, যাতে এগুলো প্রসেস করা, সেই জায়গায় কিন্তু হচ্ছে না। আপনি ধরেন যে ডিজি যে ফাইলটা দিচ্ছে সেটা সচিবালয়ের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি, সে আবার ফাইলটা তার উপরে কাজ করছে। কেন এই ফাইলটা সরাসরি সেক্রেটারির কাছে চলে যাবে না? তাহলে কিন্তু সময় ক্ষেপণ হতো না এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হতো। তাহলে এইখানে প্রবলেম রয়ে গেছে। সেম অ্যাজ ডিজি হেলথ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে, দ্যাট মিনস হসপিটাল উইথ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও ডিফারেন্স রয়েছে। কারণ ডিজি হেলথে যারা আসতেছে তারা সরাসরি মেডিকেল কলেজ থেকে আসছে, তারা টিচার ছিল, আর ফিল্ডে যারা আছে তারা ফিল্ডের বাস্তবতাটা বোঝে। এই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম রয়েছে। এই সমস্ত মিসম্যাচগুলো প্রথমে দূর করা দরকার। আচ্ছা, আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনায় আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কেমন হলো এবারের বাজেট, বিশেষ করে স্বাস্থ্য খাতে বাজেটের যে অংশটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনায় ছিলাম। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে কথা বলছিলাম কেমন হলো এবারের স্বাস্থ্য বাজেট। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। ডক্টর হামিদ, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, আপনি সমস্যাগুলোর কথা বলেছেন যে আসলে কেন এই যে স্বাস্থ্য বাজেটটি দেয়া হচ্ছে সেটির প্রপার ইউটিলাইজেশন করতে ব্যর্থ হচ্ছে বা অনেক সময় ফিরেও যাচ্ছে। মানে আমরা সমাধান শুনতে চাই। আমরা তো সমস্যাগুলো অনেক শুনলাম, সমাধান শুনতে চাই। আচ্ছা, সমাধানের আগে সমস্যাটা আমি আরেকটু এক্সটেন্ড করব। সেটা হচ্ছে যে আমরা যে জিনিসগুলো বলছিলাম তার সাথে যেটা অ্যাড করব, সেটা হচ্ছে যে ম্যানেজারিয়াল লেভেলে যারা আসলে কস্ট সেন্টার হোল্ড করে, কস্ট সেন্টারের হেড যারা, সাপোজ উপজেলা হেলথ কমপ্লেক্স ইজ এ কস্ট সেন্টার, হ্যাঁ, ওখানে দুটো কস্ট সেন্টার আছে, একটা উপজেলা হেলথ কমপ্লেক্স এবং তার প্রিভেন্টিভ কেয়ার যেটা ডিস্ট্রিক্টে এরকম আছে। তো এই যে ম্যানেজাররা, এই ম্যানেজাররা কিন্তু তাদের কনফিডেন্সটা নাই। কেন কনফিডেন্সটা নাই খরচ করার জন্য? সেটার মূল যে জায়গাটা, সেগুলো তাদের কিন্তু হাত পা বেঁধে দেওয়া হয়েছে। প্রথমে তাদের যেটা বলবো সেটা হচ্ছে যে তাদের উপযুক্ত ট্রেনিং নাই। ম্যানেজার হিসেবে এই সমস্ত প্রকিউরমেন্ট, গভর্নমেন্টের এই সমস্ত প্রকিউরমেন্ট রুলস রেগুলেশন, তারপরে কেনাকাটা, তারপরে অডিট, অ্যাকাউন্টস, এগুলো ফেস করার জন্য তাদের যে এক্সপিরিয়েন্সটা থাকা দরকার, ট্রেনিংটা থাকা দরকার, সেটা কিন্তু রাষ্ট্র তাদেরকে দেয় না। আমরা জানি যে হেলথ ম্যানেজার কীভাবে হয়। হঠাৎ করে একজন ক্লিনিশিয়ান যে প্র্যাকটিস করতো তাকে ইউএসএফপিও বানিয়ে দেওয়া হলো, কিন্তু পরের দিন থেকে সেই ইউএসএফপিও কিন্তু তার কোনো ফাউন্ডেশন ট্রেনিং নাই। অন্যান্য ক্যাডারে কিন্তু এগুলো আছে, আমরা জানি পুলিশে আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, অন্যান্য জায়গায় আছে, ফাউন্ডেশন ট্রেনিং আছে, কিন্তু এটার জন্য, মানে এইটার জন্য আমি সেটা বলছি যে এই যে ম্যানেজারিয়াল ট্রেনিং হিসেবে তার যে একটা ফাউন্ডেশন লাগবে সেটা নাই। বেসিক ফাউন্ডেশন ট্রেনিং আছে, সেটা অনেক পরে পায় আর কি। তো এই জায়গায় কিন্তু নাই। এখানে 2 দিন 3 দিন 5 দিনের ট্রেনিং ঢাকায় ডেকে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু খুব রেলেভেন্ট না। অন্যদিকে যেটা হলো সে কতটুকু ইকুইপড আসলে, কারণ সে তো একা কেনাকাটা করবে না, তো তাকে সাপোর্ট দিতে হবে তার সাপোর্ট স্টাফ, তার ওখানে স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তার ওখানে হেড ক্লার্ক যেটাকে আমরা বড় বাবু বলি, তারা আসলে কতটুকু দক্ষ বা তাদের এক্সপিরিয়েন্সটা কী। সো এইগুলোর কিন্তু অনেক ক্ষেত্রে এইগুলো বাধা হয়ে দাঁড়ায়, যে নিজের কনফিডেন্সটা, এবং দেখা যাচ্ছে যারা আছে তারাও ওরকম দক্ষ না। সে সব কিছু মিলে যে কেনাকাটা করতে গেলে সে তার ফেসে যাওয়ার একটা ভয় থাকে, বিশেষ করে অডিটের ফেসে যাওয়ার একটা ভয় থাকে। কেন ফেসে যাওয়ার ভয় থাকে? কারণ ওই যে আমি যেটা বললাম যে রাষ্ট্র এখানে স্বাস্থ্যের অডিটটাকেও ফ্লেক্সিবল করা দরকার, কারণ এটা প্রকিউরমেন্ট রুলের সাথে সম্পর্কিত, প্রকিউরমেন্ট অ্যাক্টের সাথে সম্পর্কিত, তাই না? তার মানে এখানে অডিটের ভয়ে যদি একজন ম্যানেজার সে যদি কেনাকাটা না করে, তার মানে ডু নাথিং হলো। ডু নাথিং হয়ে আমি যেটা করছি, আমি ভালো থাকলাম, কিন্তু হসপিটাল সাফার করছে, মানুষ সাফার করছে, স্বাস্থ্য সেবা টাকাটি ফেরত যাচ্ছে। তার মানে এইটাই কিন্তু সরকারের এখানেই কিন্তু নজর দেওয়ার বিষয়।
যে কেন একজন ম্যানেজার কেনাকাটা করতে ভয় পাচ্ছে। এবং আমরা জানি যদি সে ওই কোনো ম্যানেজার একদম সঠিক নিয়ম অনুসরণ করেও কেনাকাটা করে, তাও অডিটের আপত্তি আসে। অ্যাকাউন্টসকে সে ঘুষটা দিবে, সেই ঘুষের টাকাটা কোথা থেকে আসবে? অডিট আপত্তি আসলে তাকে ঘুষ ছাড়া তো এই দেশে হয় না, তাহলে সেই টাকাটা সে কোথা থেকে পাবে? সেই টাকাটা কিন্তু তাকে কন্ট্রাক্টরকে, যাকে কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, তাকে কিন্তু তার সাথে বলে নেওয়া হয় যে আমার এই টাকা কিন্তু রেখে দিতে হবে, তা নাহলে এই ঘুষগুলো দেওয়া যাবে না। তাহলে এইগুলো তো রাষ্ট্র বোঝে, এগুলো তো অফেন্স সিক্রেট। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু মেরামত করতে হবে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এডিসিএল, কারণ ওষুধ একটা বড় কেনাকাটা, আমি অপারেটিং বাজেটের কথা বলছি। তাহলে ওষুধের একটা বড় অংশ আমাদের এডিসিএল থেকে আসতেছে, এবং সেখানে বলে দেওয়া হচ্ছে যে এই টাকাটা কিন্তু এডিসিএল ওষুধ বাবু কিনতে হবে, কিন্তু এডিসিএল সময় মতো ওষুধ দিতে পারে না, রাইট ক্যাটাগরির ওষুধ দিতে পারে না, এবং তারা সময় মতো এনএসইউ দিতে পারে না যে এই টাকাটা বাইরে খরচ করা হবে। তাহলে সেটা আরেকটা মেজর একটা জঞ্জাল। আবার আমাদের আছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, যারা মেইনটেনেন্সের কাজগুলো করে বা কনস্ট্রাকশনের কাজগুলো করে। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সক্ষমতার অভাব আছে, তারা সক্ষম না। পিডব্লিউডির সক্ষমতা আছে, কিন্তু তাদেরও সাথে কোঅর্ডিনেশন প্রপার ইত্যাদি। আমাদের নিমু টিমু সিএমএসডি এরকম যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সময় মতো রেসপন্স করা, এই টাকা খরচ করা, এটা সামগ্রিক একটা বিষয়। মানে আমি যেটা বলতে চাই যে এখানে সামগ্রিক একটা সমন্বয়হীনতা রয়েছে, যখন যেটা প্রয়োজন তখন সেটি পাওয়া যাচ্ছে না। হয়তো ছাদ ভেঙে পানি পড়ছে হসপিটালের, তাদেরকে খবর দিয়ে আনতে বা সেটি কাজ শুরু করতে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেটা তো অনেক সময় লেগে যায়, ততক্ষণে কিন্তু আসলে কিছু হয় না। অন্যদিকে ডেভেলপমেন্ট বাজেট, আমি যেটা কুইক এখানে বলবো, ডেভেলপমেন্ট বাজেটে আরও বিস্ফোরা। কেন? রাইট পিডি খুঁজে পাওয়া যায় না, কেউ পিডি হতে ইন্টারেস্টেড হয় না। আর পিডি যখন হলো, দেখা যাচ্ছে যে একটা প্রজেক্ট 5 বছরে পিডি নিয়োগ দেওয়া হচ্ছে, তার চাকরির বয়স আছে 2 বছর। কেন এরকম পিডি নিয়োগ দেওয়া হবে? কেন এমন লোককে নিয়োগ দেওয়া হবে না যে তার 5 বছর 7 বছরের এই চাকরির মেয়াদ আছে পুরো পিডি হিসেবে? ফলে দেখা যাচ্ছে যে একটা প্রজেক্টে 5 বছরের প্রজেক্ট 3 বার পিডি নিয়োগ হচ্ছে, তো 3 বারই নতুন মানুষকে আসে সেই জিনিসটা বুঝতে হচ্ছে। এটা হলো এক। 2 হচ্ছে যে পিডির একই অবস্থা, যেহেতু ডাক্তাররা পিডি হচ্ছে, স্বাস্থ্যের প্রজেক্ট ডাক্তাররা পিডি হচ্ছে, তাদের আগের এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নাই। ফলে দেখা যাচ্ছে তাদেরকে সচিবালয় নিয়ে ফাইল ঘোরাঘুরি করতে হচ্ছে, এবং সচিবালয়ের লোকজনও তাদেরকে সবসময় প্রপার কোঅপারেশনটা করে না। সো তাদেরকে কিন্তু সাফার হতে হয় এবং প্রজেক্ট শুরু করতে দেরি হয়। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে কন্ট্রাক্টর নিয়োগ করবেন, এই কন্ট্রাক্টর নিয়োগ তো পিডির হাতে থাকে না। পিডিকে অফিসিয়াল দায়িত্ব দিলে এটা তো উপর থেকে নানা মহল থেকে এটা আছে, পলিটিক্যাল প্রেশার থাকে, নানা রকমের সিন্ডিকেটের প্রভাব থাকে, এটাগুলো তো আমরা জানি। তাহলে এই সিন্ডিকেট বা রাজনৈতিক যে সুবিধা নিয়ে যারা কন্ট্রাক্টটা পেল, তাদের আবার যেটা করতে হয়, এই কন্ট্রাক্টটা যখন পায় তারা তাদের আশীর্বাদ পুষ্ট যারা, তাদেরকে এই কন্ট্রাক্টের থেকে একটা টাকা দিতে হয়, এবং প্রথম কিস্তির থেকে এই টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়। ফলে তারা যে টাকাটা যে কাজের জন্য পায়, দেখা যাচ্ছে 6 মাস কাজ করার পরে সেই টাকার লিকুইডিটি ক্রাইসিস, তারা কাজ চালিয়ে যেতে পারছে না। আবার অপেক্ষা করো, টাকা পাবে, তারপরে শুরু। এবার 3 বছরের প্রজেক্ট 7 বছর 10 বছর লাগে। তাহলে এই জায়গাগুলোতে যদি আমরা ঠিক না করতে পারি, ব্যয়ও বেড়ে যায়, তাতে সময় যখন বেড়ে যায়। তাহলে এখানে আমি আমার মূল অংশে যদি আসি আপনার কোশ্চেনে, তাহলে এখানে মেরামত করতে গেলে কি করতে হবে? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্যকে ডিফারেন্টভাবে দেখতে হবে। স্বাস্থ্য অন্য 10টা সার্ভিস, সিভিল সার্ভিসের অন্য 10টা সার্ভিসের মতো একরকম না। সেই জন্য এবার থ্যাঙ্কস যে আমাদের সংস্কার কমিশন একটা ভালো প্রস্তাব দিয়েছে, সেই জন্য বাংলাদেশ হেলথ সার্ভিসের কথা বলা হয়েছে, যে এটা সম্পূর্ণভাবে জুডিশিয়াল সার্ভিসের মতো একটা আলাদা সার্ভিস হবে, যাতে হেলথের মানুষই হেলথের সিদ্ধান্তটা নিতে পারে। এই যে যত মিসম্যাচ করার কথা বললাম, সেগুলো যদি হেলথ সার্ভিস, বাংলাদেশ হেলথ সার্ভিস এই জিনিসটা তৈরি হয়, তাহলে কিন্তু এইগুলো টেক কেয়ার করা সম্ভব হবে। কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে ডাক্তাররা দলীয় রাজনীতি থেকে মুক্ত থাকতে হবে, এবং আসলে সেক্ষেত্রে তাদের প্রপার যে এই ম্যানেজারিয়াল যে স্কিলড, সেটি শুরু থেকেই সেটি লাইন আপ করতে হবে, ডেভেলপ করতে হবে। রাইট। এখন যদি ধরেন যে সংস্কার কমিশনের রিপোর্ট কতটুকু বাস্তবায়ন হবে না সেটা আমরা জানি না, তারপরে যদি হয় তাহলে কি হবে? বর্তমান অবস্থা, হ্যাঁ, বর্তমান অবস্থায় সলিউশনের বিষয় আছে। বর্তমান সলিউশনের বিষয়ে যে কথাটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে যে একটা তো প্রথম হচ্ছে যে ম্যানেজারিয়াল দক্ষতা, তাহলে ম্যানেজারিয়াল স্টিমটাকে আলাদা করে দেওয়া, দ্যাট মিনস বিসিএসে যখন নিয়োগ হবে মেডিকেল ক্যাডারে, তখন ম্যানেজারিয়াল স্টিমটা আলাদা থাকবে, হেলথ সার্ভিস আলাদা থাকবে, টিচিং আলাদা থাকবে, পাবলিক হেলথ আলাদা থাকবে, এরকম 4টে স্টিম হয়ে যেতে পারে। তাহলে ম্যানেজারিয়াল স্টিমটা যদি আলাদা হয়, তাহলে ওর জীবনের শুরু থেকে সে তো ম্যানেজারিয়াল কার্যক্রমগুলো শিখবে, সেই লেখাপড়াগুলো করবে, তাহলে সে কনফিডেন্ট হবে, অ্যাকাউন্টস হ্যান্ডেল করতে পারবে, অডিট হ্যান্ডেল করতে পারবে, বড়বাবু হ্যান্ডেল করতে পারবে, এবং সিন্ডিকেট চক্র যেটা আছে, রাজনৈতিক প্রভাব যেগুলো আছে, সেগুলো কিন্তু হ্যান্ডেল করার সক্ষমতা করে। খুবই আসলে মানে বাস্তব প্রেক্ষাপটের মানে আপনি জবাব দিয়েছেন, সেটি যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই বাজেট ফেরত যাওয়ার মতো যে বিষয়টি, প্রত্যেকবার যে কথাটি শুনতে হয় যে ওরা তো খরচই আসলে করতে পারে না,
এবং রিডিউস করা হয়, যে বিষয়টি আপনি একটু আগে উল্লেখ করেছেন, গত বছর প্রায় 14,000 কোটি টাকার মতো সেখান থেকে সরিয়ে ফেলে অন্য জায়গায় দেওয়া হয়েছে, এবং যেটি রয়েছে সেটিরও প্রপার ইউটিলাইজেশন হয়নি। এবং আমরা এবছর প্রত্যাশা করি যে 41,908 কোটি টাকা যেটি রয়েছে সেটা যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় তাহলে কিন্তু হেলথ সিস্টেমের কিন্তু অনেকখানি উন্নতি অবধারিত। একদম ঠিক কথা বলেছেন। ধরে যে গত বছরের হিসাবটা যদি আমরা ধরি, গত বছরের 41,400 সামথিং কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে ঠিক আছে 5% তো দিয়েছে, অন্তত 5% তো আছে আর কি। হ্যাঁ, 5%-এর নিচেও কখনো কোনো নেমে যায়, সো 5% পেয়ে আমরা হ্যাপি হয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, যখন রিভিশন করা হলো সেখান থেকে 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা মানে প্রায় 1/3, মানে 3 ভাগের 1 ভাগ সেটা কিন্তু উইথড্র করা হলো। এবং আমরা যখন জুন শেষে খরচের হিসাব মেলানো হবে, 30শে জুনের পরে খরচের হিসাব মেলা, আমরা দেখতে পারবো যে আরও 7,000 কোটি টাকা কিন্তু খরচ করতে পারি নাই। তার মানে 41,000 কোটি টাকা দিয়ে আমি খরচ করলাম 20-21,000 টাকা, আমার 50% তো নাই। তাহলে আমরা এখন যে বাজেটটুকু পেয়েছি, এবারে প্রায় 42,000 কোটি টাকা বাজেটটা পেয়েছি। আমার চাওয়া যেটা, বা আমার মনে হয় এটার সাথে সবাই একমত হবে, সেটা হচ্ছে যে এই বাজেটটা যেহেতু সরকার যেটা বলছে যে তারা এবার হিসাব করে এবং যাতে এটা জনগণ বেনিফিটেড হয় সেই রকম বাজেট তারা দেওয়ার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, এবং এই গভর্নমেন্টটা তো অন্যান্য গভর্নমেন্ট থেকে আলাদা, সেটা তো আমরা সবাই জানি। আমাদের প্রত্যাশাও বেশি এই সরকারে, অন্তর্বর্তী সরকার হলেও তার কাছে এই সমস্ত জেনে হচ্ছে প্রত্যাশা বেশি। সেই জন্য আমি রিকোয়েস্ট করব সরকারকে, এই সরকার থাকুক আর নির্বাচিত সরকার ভবিষ্যতে আসুক, কারণ 6 মাস 9 মাস পরে কে আসবে তা তো আমরা জানি না। সো সেক্ষেত্রে এই স্বাস্থ্যের বাজেট যেন একটা টাকাও না কমানো হয় রিভিশনের সময়, এটা হচ্ছে প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া যেটা, সেটা হচ্ছে যে আজকে থেকে রাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, কারণ রাষ্ট্রের দায় আছে এখানে, রাষ্ট্র আমি বলতেছি যে ফাইন্যান্স, প্ল্যানিং কমিশন, মোপা, প্রধান উপদেষ্টার অফিস সহ, ক্যাবিনেট সহ রাষ্ট্র এবং হেলথ মিনিস্ট্রি এটা একজোট হয়ে এই বিষয়গুলো আইডেন্টিফাই করা আছে যে কেন স্বাস্থ্য খরচ করতে পারে না, তারপরে যদি লাগে একটা ছোট কমিটি বা ট্রান্সপোর্ট করে এটা আইডেন্টিফাই করুক এবং সলিউশনের পথগুলো বাতলিয়ে দিক ডে 1 থেকে, যাতে জুলাইয়ের 1 তারিখ থেকে যখন এই খরচের প্রক্রিয়াটা শুরু হবে তখন থেকে যেন স্বাস্থ্য মন্ত্রণালয় খরচের সক্ষমতা গড়ে তুলতে পারে এবং পুরোপুরি টাকাটা খরচ করতে পারে এবং যৌক্তিকভাবে এবং এফিশিয়েন্টলি কোয়ালিটি গুণগত মানে খরচ করতে পারে। সেটা যদি করতে পারে তাহলে এই 42,000 কোটি টাকা যদি স্বাস্থ্য খরচ করতে পারে, তাহলে আগামী বছর আরও 1%, দ্যাট মিনস এই 5.3% থেকে 6.3% বাজেট চাওয়ার আমাদের সুযোগ থাকবে। আর সেটা যদি না করা যায় তাহলে হচ্ছে যে বড় বাজেট হোক আর না হোক, একটা বাজেট দেওয়া হবে, তার 40 থেকে 50% খরচ করা যাবে না। সো জনগণের যে প্রবলেম বা হসপিটালে যে প্রবলেম, সেই প্রবলেমটাই রয়ে গেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই স্বাস্থ্য বাজেট নিয়ে, বিশেষ করে যেটি গতকাল প্রকাশিত হলো, আজকে সব জায়গায় এসেছে পত্রপত্রিকায়, সেটি নিয়ে একটি চমৎকার বিশ্লেষণ করেছেন এবং আমাদের যে প্রত্যাশার যে জায়গাটি রয়েছে, প্রাপ্তির জায়গাটিকে কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়েও কিছু সুপরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি সেটি প্রতিফলিত হবে এবং আমরা স্বাস্থ্যের একটি সুন্দর চমৎকার সমন্বিত এটি উদ্যোগ আমরা দেখতে পাবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কেমন হলো স্বাস্থ্য বাজেট এই বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম। স্বাস্থ্য একটি মৌলিক অধিকার এবং বর্তমান সংস্কার কমিশন আমাদের প্রাথমিক স্বাস্থ্যকে একটি আইনগতভাবে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন এবং একই সঙ্গে স্বাস্থ্য খাতের যে অসঙ্গতিগুলো রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য অনেকখানি গুরুত্ব বহন করেছেন। আমরা প্রত্যাশা করি যে বাজেটটি এবার আসলে ঘোষিত হলো, সেই বাজেট যদি পূর্ণাঙ্গ রূপে স্বাস্থ্য খাতে ব্যয় হতে পারে এবং কাজে লাগতে পারে, তাহলে কিন্তু স্বাস্থ্য খাতের উন্নয়নের ধারাটি বা চলমান চাকাটি কিন্তু ঘুরতে থাকবে এবং ভবিষ্যতে আগামী বাজেটে আমরা চাইব যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো রয়েছে সেই অনুযায়ী এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্য খাতের বাজেটটি আরও বেশি স্বাস্থ্যবান হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।